নাসির ভাই, ভারতে দাড়িয়ালা দেখলে দাড়ি ধইরা থাপ্পড় দেয় ট্রেনে। ভারতে দাড়িয়ালা টুপি পরা দেখলে রাস্তায় পিটাইয়া শোয়া ফেলায়। আর এইখানে দীনেশ ত্রিবেদী তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে আপনারা ভারতে যেতে অসুবিধা কোথায়, অর্থাৎ আপনারা ভারতে যান, গিয়ে চটথাপ্পড় খান, দাড়ি থাকলে দাড়িটা ছেঁচে আসেন, মাথায় ঘোমটা করা থাকলে ওটা খুলে আপনাকে উলঙ্গ করে ক্যালকাটার রাস্তায় পিটানো হবে। উনি কি এই ইনভাইটেশন দিচ্ছেন? আমাকে যদি এই দ্বিচারিতাটা নিয়ে একটু বলেন, যে ভারতে গেলে দাড়ি টুপি দেখলে পিটায়, আর এখানে দীনেশ ত্রিবেদী দাঁড়াইয়া তাদের সাথে ভিসার জন্য সুপারিশ করে। আরো একটা কথা আমি প্রশ্নটার সাথে মিশিয়ে নেই, দীনেশ ত্রিবেদী বিজেপির একজন নেতা, যিনি হিন্দুত্ব একেবারে, তারা যে বিধাতা, হিন্দুদের বিধাতা, এইটার পূজনীয় এক ব্যক্তি, মুসলমানদেরকে যারা মানুষই মনে করে না। এখন আমি জানতে চাইবো এটা দ্বিচারিতা কিনা ভারতীয়দের। শুধু দ্বিচারিতা না, আমি মনে করছি যে এটা রীতিমতন একটা নাটক চলতেছে, এবং যারা বিবেক বুদ্ধি সম্পন্ন তারা নিশ্চয়ই এটা মনে মনে বেশ পুলকিত হচ্ছে যে নাটকটা আবার দীর্ঘদিন পরে আবার আমরা এই নাটক দেখা শুরু করলাম। কতদূর পর্যন্ত দেখতে হবে জানি না। সেম টাইম যখন বর্ডারে পুশিনের চেষ্টা হচ্ছে প্রতি রাত্রেই, অদ্যবধি বর্ডারে কিলিং চলতেছে, ভারতব্যাপী মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন ওসিলাই, মসজিদ ভাঙা হচ্ছে, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদের ভিতরে মন্দির পাওয়া যাচ্ছে, এই সমস্ত আজগুবি গল্প দিয়ে যেখানে মুসলমানদের বিরুদ্ধে সব থেকে বড় জিনিস ঐতিহাসিক রাস্তার নাম, জায়গার নামগুলো পাল্টানো হচ্ছে। তারা ইসলামকে টোটালি মুছে ফেলার একটা কার্যক্রম। আর বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরের থেকে, এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে আমরা যেটা দেখছি, ব্যাপকভাবে একটা ভারত বাংলাদেশ বিরোধী আক্রমণ চলতেছে, এবং ওখানে যারাই মুসলমান তাদেরকে বাংলাদেশে চলে আসার কথা বলা হচ্ছে, নামাজ পড়তে গেলে চলে আসতে বলা হচ্ছে। সেই সময় উনি হেঁটে বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যে কথাগুলা দিয়ে শুরু করেছেন, কথা যে ডায়লগ গুলা, এটা সত্যিকারই হাস্যকর। আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে। এখন যে ভিসাটা চালু হয়েছে, অ্যাবসলিউটলি এটা ভারতের ইন্টারেস্ট, আমি মনে করি এটা বাংলাদেশের লোকের কোনো চাহিদা ছিল না। কিন্তু কিছু দালাল সাংবাদিক এবং দালাল জনগণ, যারা বেশিরভাগই, আমার যেটা মনে হয় এটা আওয়ামী লীগের যারা বিচ্ছিন্ন পরিবার রয়েছে, তারা এখন এই ভিসার সুযোগটা পাবে, নিবে। যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, একটা হিউজ জনসংখ্যা, বিশেষ করে যারা হিন্দু, তারা এখন এই সুযোগটা আবার নিবে, তারা যাবে। এবং এদের উপরে যদি সরকার নজরদারি করে তাহলে কিন্তু বের করতে পারবে যে তাদের ডুয়েল সিটিজেনশিপ আছে। এই ধরনের তারা এই গত 2 বছর সাফার করেছে, এই ভিসার কারণে তারা উপকৃত হবে। আমার ধারণা বাংলাদেশের জনগণ অলরেডি স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন অন্যান্য ডেস্টিনেশনে যাওয়া শিখে গেছে এবং যাচ্ছে, এবং তারা পরিবর্তনটাও খেয়াল করছে। যে হয়রানিটা তারা ভারতে যে হতো, অনেক ভালো চিকিৎসার উদাহরণ নিয়েও ফেরত আসতেছে, বিশেষ করে চীনে যারা যাচ্ছে। এই ধরনের আমাদের দেশের স্বাস্থ্য সেবাও অনেকটা পরিবর্তন এসছে, আমি মনে করি। তো সেই পরিপ্রেক্ষিতে এই ভিসাটা তারা নিজের স্বার্থেই দিয়েছে, আমাদের কোন সাথে বন্ধুভাবাপন্ন হয়ে না, আমাদের সহানুভূতি না, বা যদি সত্যিকার সেটা হতো তাহলে আরো অনেক বাংলাদেশের জনগণের চাহিদা আছে সার্বিক স্বার্থে। এই যে যেটা বললাম, পদ্মার পানি, গঙ্গা ব্যারেজ, তারা যেটা এই পানিটা আটকাচ্ছে, বিভিন্ন নদীতে বাঁধ দিচ্ছে, বর্ডারে যে প্রবলেম সৃষ্টি করছে, এগুলো সব তারা সমাধান করতে পারত। ওগুলোর দিকে মনোযোগ না দিয়ে তারা ভিসা নিয়ে নাটক করতেছে। এটা মানে চুপচাপ দেখা ছাড়া, মানে এটা যারা প্রচার করতেছে তাদেরকেও আইডেন্টিফাই করা উচিত, কারা এটাকে প্রচার করতেছে যে বাংলাদেশের মানুষ লাইন দিয়ে যাচ্ছে। আপনাকে যদি আমি একটু জিজ্ঞাসা করতে পারি, দীনেশ ত্রিবেদী এম্বাসির সামনে দাঁড়ায়া ভিজিটরদের সাথে কথা বলবে, এটা হচ্ছে ভিসা সেন্টার, ওখানে দাঁড় করাবে, সেখানে
একজন দাড়িয়ালা টুপি পরা এবং হিজাবি একজনকে দাঁড় করানো হবে। আপনি এর মধ্যে কি কোনো কিছু দেখেন? এর মধ্যে কি ভিটামি দেখেন? এটা এটা তো একটা ভয়ঙ্কর একটা মানে একটা ষড়যন্ত্রের অংশ বলতে হবে। ভারতে যেখানে মুসলমান দেখলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হচ্ছে, আর এখানে তাদেরকে তারা তাদের ডিটেল পরিচয়টা জানি না, যাদেরকে টিভি স্ক্রিনে আনা হয়েছে। এদের পরিচয় পেলে বোঝা যাবে যেটা হিজাবধারী না, এদেরকে হিজাব পরিয়ে আনা হয়েছে। দাড়িওয়ালা যে কারো থাকতে পারে, দাড়ির কোনো বিষয় না। এই বিষয়গুলা এদের পরিচয়, বিস্তারিত পরিচয় জানলেও, কেন যাচ্ছে এগুলো বিস্তারিত জানলেও জানা যাবে যে যাওয়াটা জরুরি ছিল কিনা নাকি। আরো একটা কথা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, নাসির ভাই, ভারত যেই দেশে মানুষ চিকিৎসার জন্য যাবে বা ঘুরতে যাবে, একটা হোস্ট কান্ট্রিতে যাবে, যেই হোস্ট কান্ট্রিতে যাবে বা প্রভিন্সে যাবে, সেই প্রভিন্সের যে চিফ এক্সিকিউটিভ, নবনির্বাচিত চিফ এক্সিকিউটিভ, আমি তার একটা অ্যাটিটিউড আপনাকে দেখাই যে আপনার যে হোস্ট মানে ওই প্রভিন্সের, ওই টেরিটরির যিনি প্রধান, তার বক্তব্য, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। তো আপনার হোস্ট যদি বলে যে আমার দেশে আসলে আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, তাদেরকে চৌরাস্তার মধ্যে দাঁড় করিয়ে জয় রাম আমি বলায় রাখবো। আচ্ছা, আমাকে এটা যদি একটু আপনি ব্যাখ্যা করেন, দেন এর পরে কি কোনো বাংলাদেশি মুসলমানের ভারতে যাওয়া শোভা পায় কিনা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অবশ্যই শোভা তো অবশ্যই পায় না, নিরাপদও না। এই বিষয়টাকে স্পষ্টভাবে সবাইকে জানতে হবে যে ভারত অ্যাটলিস্ট ভ্রমণের জন্য কোনো অবস্থাতেই নিরাপদ না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং সেটার জন্য কেউ দায় স্বীকার করবে না এবং সেটার বিচার কেউ পাবে না। সুতরাং এই বিষয়টাতে সবাইকে সতর্ক হয়ে ভারতে যেতে হবে। এবং কারা যাবে, আমি যেটা বললাম, যাদের যাওয়াটা বাঞ্ছনীয়, যাদের যাওয়াটা বাধ্যতামূলক, তারাই এখন যাচ্ছে। আওয়ামী লীগের বিচ্ছিন্ন পরিবার এবং যারা বাংলাদেশের থেকে ভারতকে বেশি অন করে কিন্তু বাংলাদেশের খায় পরে বসবাস করে, এরাই এখন এই ভিসার সুযোগটা পাবেন। নাসির ভাই, হোস্ট কান্ট্রির চিফ মিনিস্টার এই কথা বলার পরে তিনি গত 1 মাস ধরে একটা বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের কারণ না জানার কথা না। আমি তার বক্তব্যটাকে আপনার সামনে তুলে ধরি। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি, থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। আপনি তার এই বক্তব্যটাকে আপনি যদি ইলেবরেট করেন, যারা ভারতে যাওয়ার কথা একবার চিন্তাও করে, যদি তার এই ভাষণকে একটু ইলেবরেট করেন। না, আমি ভাষণের আগে আমি একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। আমরা যদি লেটেস্ট পার ক্যাপিটা ইনকামটা কনসিডার করি, ভারতের ওভারঅল পার ক্যাপিটা ইনকাম $2800 সামথিং, বাংলাদেশের 3000 ছাড়িয়ে গেছে। প্রথম কথা, বিশেষ আমরা যদি পশ্চিমবাংলার, আমি আসাম ত্রিপুরা বাদ দিলাম, পশ্চিমবাংলার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1700 সামথিং, আর বাংলাদেশের 3000, প্রায় ডবল। এই বাংলাদেশ থেকে কেন ভারতে যাবে মানুষ? প্রথম কথা, অ্যাবসলিউটলি তারা ইন্ডিয়ায় জন্মগতভাবে ইন্ডিয়ান মুসলমান, তাদেরকে ধরে মানে আইডেন্টিফাই করে, যেহেতু দুস্থ,
তারা তাদের পরিচয়পত্র বা আধার কার্ড ঠিক মতো তারা রাখতে পারে না, তাদের গরিবী হালাতের কারণে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানোর একটা রাজনীতি করা হচ্ছে। এটা দিয়ে কিন্তু ইন্ডিয়ার জনসংখ্যা কমছে না। এমন না যে এই 500, 700, 140 কোটি জনবলের এই 5000 লোক বাংলাদেশে যদি তারা পুষিনও করে, তাদের জনবলে কি এফেক্ট করবে? ভারতবর্ষে এখন বহুত মানে বিভিন্ন উপজাতি জাতি আছে, যারা হিন্দু ছাড়াও আছে, তারাও তো রয়েছে। তো সুতরাং এই জনগোষ্ঠীতে কিছুই এফেক্ট করবে না। তারপরেও তারা রাজনীতির একটা অংশ হিসেবে, আভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের দল ঠিক রাখার জন্য এতদিন মমতা ব্যানার্জি ছিল বলেই তারা ভিসাটা আটকিয়ে রেখেছে, যে পশ্চিমবাংলার অর্থনীতি যদি দুর্বল হয় মমতা ব্যানার্জির পপুলারিটি হারাবে। এবং যেহেতু এখন বিজেপি এসছে, তারা ভিসা খুলে দিয়েছে। আমাদের এই জিনিসগুলো স্পষ্ট বুঝতে হবে। আমাদের প্রতি সহানুভূতি বা আমাদের ভালোর জন্য তারা কোন অবস্থাতে করে নাই, তাদের নিজের স্বার্থে করেছে। এবং যে দেশের যে প্রদেশের মুখ্যমন্ত্রী এইভাবে ঘোষণা দেয়, আমি তো মনে করি যে সেখানে সেই জায়গাটা কোনো অবস্থাতেই সেফ না, ট্রানজিটের জন্য সেফ না। আমি যদি অন্য কোথাও যেতে চাই তার জন্য আমি মনে করি সেফ না। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় বিবেচনায় রাখতে হবে। একটা কথা আমি বলি, ধরেন উদাহরণ, নাসির ভাই, আপনি যদি জানেন যে আপনি অমুকের বাড়ি বেড়াতে গেলে আপনি বিপদে পড়বেন, অমুকের বাড়ি বেড়াতে গেলে আপনি অসম্মানের মুখোমুখি হবেন, বাড়ি ধরে থাপ্পড় মারতে পারে, আপনার মাথায় বাড়ি দিতে পারে, দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে, কেউ ওই বাড়িতে বেড়াতে যাবেন? ওই অঞ্চলে বেড়াতে যাবেন? তার ধারে কাছেও কোথাও যাবেন? কোন অবস্থাতে না। বাংলাদেশের জনগণকে এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে, আমি কোথায় যাব, কেন যাব, আমার আর কোন অল্টারনেটিভ আছে কিনা। বিষয়টা কি আত্মসম্মান বোধ শুধু, নাকি ফর দ্য সেক অফ দ্য সার্ভাইভাল? অল বোথ। আমার আত্মসম্মান বোধ থাকলেও আমি যাব না, আর আমার সার্ভাইভালের জন্য তো কখনো যাবই না। ওকে, কিন্তু এর পরেও কি আপনি মনে করেন যে বাংলাদেশিদের যাওয়া বাদ থাকবে? আপনি বলছেন একটা কথা, ভারতে হিন্দু যারা যৌথ নাগরিক, কিন্তু আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে মুসলমান, বহু মুসলমান যারা শুধু আওয়ামী লীগ করে তারা না, বিএনপিরও বেশ কিছু মুসলমান যারা ভারতের দ্বৈত নাগরিক। আপনি তাদেরকে কি বলবেন? এই যে এরাই তো এখন এই ভিসার সুযোগটা নিবে, তারাই যাচ্ছে, তাদের প্রপার্টি প্রোটেক্ট করার জন্য যাচ্ছে, যাবে। আমি যদি একটা উদাহরণ দিই, একটা কম্প্যারিজন করি নাসির ভাই, আমার এই কম্প্যারিজনটা ঠিক কিনা। ভারত ফারাক্কার উপরে, গঙ্গার উপরে একটা গেট খুলে রাখছে ফারাক্কা। এখন ফারাক্কা খোলার পরে তারা একটা কাজ করে, যখন আমাদের পানির দরকার নাই তখন গেট খুলে পানিটা আমাদের বাংলাদেশ তোলায় দেয়। যখন আমাদের দেশ ডেজার্ট অর্থাৎ মরুভূমি হয়, আমাদের পানির দরকার হয়, তখন তারা পানি দেয় না। এই যে ভিসাটা তারা এই টুলস হিসাবে ব্যবহার করে, যে আমাদের যখন ইচ্ছা দেব আর যখন ইচ্ছা দেব না। আমাদের যখন লাগবে, আমাদের ইকোনমি যখন ডাউন সাইজ হবে, পশ্চিমবঙ্গ এবং ভারতের ইকোনমি যখন ডাউন সাইজ হবে, আমরা ভিসা চালু করব, আর আমাদের যখন লাগবে তখন আমরা বন্ধ করে দেব। আমার এই কম্প্যারিজনটাকে আপনি কতটা লজিক্যাল মনে করেন? প্রথম বিষয় হচ্ছে যে ভিসা বন্ধ করাটা, এটা কিন্তু ভারতের জন্য মানে পরিকল্পিত ছিল বলতে হবে। অগস্টের পরিপ্রেক্ষিতে একটা ব্যাপক সংখ্যক মানে স্বৈরাচার সরকারের যারা দোসর ছিল, লিডাররা তো গেছে অলরেডি, বৈধ অবৈধ যেভাবেই হোক, আর বাকি যারা ব্যাপক অংশ সারা দেশব্যাপী যারা ছিল। নাসির ভাই, আপনার কথাটা আমরা শুনি নাই, ভিডিওটা ফ্রিজ হয়ে গেছিল। জি জি জি, আমি ওই যে স্থানীয়ভাবে যারা বিভিন্ন প্রকার অত্যাচারে লিপ্ত ছিল তারাও তো চলে যেত ভারতে ওই অগস্টের পরে। ওইটাকে বন্ধ করার জন্যই কিন্তু প্রকৃত অর্থে এই ভিসাটা বন্ধ করা হয়েছে। বাংলাদেশের সাথে ডক্টর ইউনূস কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বা ভারত বিরোধী কোন সরকার আসার জন্য কিন্তু করে নাই। ওই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে ব্যাপক ইনফ্লাক্স হতো আওয়ামী পন্থীদের, ওইটাকে বন্ধ করার জন্য। এটা একটা সুবিধা হয়েছে যে অবৈধভাবে যারা গেছে তারা সব রেজিস্টার্ড, কিন্তু নোটে আছে। ভারত ইচ্ছা করলে তাদেরকে ধরে জেলে নিতে পারবে, তাদের সম্পত্তি নিয়ে নিতে পারবে, ক্রোক করতে পারবে। কিন্তু ভিসা নিয়ে গেলে তো অ্যাটলিস্ট 6 মাস 1 বছর
তাদেরকে কিছু করতে পারবে না। ওখানে যে যদি তারা তখন অ্যাসাইলাম চায় তখন তাদেরকে দিতে বাধ্য হবে। নাসির ভাই, আপনি যেটা বলছেন যে তারা চাইলে একত্র করতে পারবে, আপনি পিকে হালদারের মতো লোক 600 কোটি টাকা চুরি করে চলে গেছে, এস আলমের মতো লোক কয়েক হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে, আপনার কি মনে হয় ভারত তাদেরকে ধরবে? না, ধরবে না তো। তাদের টাকা পয়সা নিশ্চয়ই, তাদের টাকা পয়সার ব্যাপারে তাদের সরকারের সাথে একটা বোঝাপড়া হয়েছে যে তোমার টাকা আমার ব্যাংকে থাকবে, তুমি এই টাকা নিতে পারবা, এই টাকা নিতে পারবা তুমি যদি বাঁচতে চাও, নাহলে তোমাকে আমি জেলে ইয়ে করবো। আমি যদি বলি আমরা যাদেরকে চাচ্ছি তাদেরকে কিন্তু তারা দিবে না। তারা বর্ডারে রাত্রেবেলা, রাতের অন্ধকারে গেট খুলে তারা কিছু দুস্থ মুসলমানদেরকে, ভারতীয় মুসলমানদেরকে ধরে বাংলাদেশি বলে পাঠায়, আমাদের এই পারে পাঠিয়ে দিবে। কিন্তু আমাদেরকে ওরকম 5,000 না পাঠিয়ে একটা হাসিনা দেখ না, যারা আছে জেনারেল মুজিবকে দেখ, এগুলোরে দেখ না। আমরা তো খুশি হয়ে তাদেরকে গেটে রিসিভ করব। তাদেরকে তো দিবে না তো। আপনি ডিজিএফআই 5 জন ডিজি এবং জেনারেল কোভিড যে গেছে, আপনি কি মনে করেন তাদের কাউকে তারা দিবে? না, দিবে না তো। আমি বলতেছি ওদেরকে দেখ, ওদেরকে তো আমরা সাদরে গ্রহণ করব, আমরা তো রিকগনাইজ করতেছি যে আমাদের নাগরিক। ওকে, আরো একটা কথা যদি আমি বলি, ভারত থেকে যদি পুশিং করতে হয়, দিতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী সে নিজেই তো বলছে সে বরিশালে, তো ওরে ধরে ঘাটা ধরে ভারত বাংলাদেশে পাঠায় দেখ। ও তো বাংলাদেশের, ওর বাপ আর বাংলাদেশে ওর জমি 10 বার বিক্রি করছে 10 বলদ মুসলমানের কাছে, 10 বলদ মুসলমানের কাছে বেচা বরিশাল থেকে পলাইছে ওর বাপ দাদারা, এখন ক্যালকাটায় আছে। তো ওর মতো নমশূদ্র হারামজাদারে গাড্ডা ধরে বাংলাদেশে পাঠায়, আমরা তারে গ্রহণ করবো, আমরা তারে অ্যাকসেপ্ট করবো, অসুবিধা কি? নাগরিকত্ব ফিরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তাদেরকে দিবেন। আচ্ছা, এখন যে কথাটা আমি বলছিলাম, বা ভারতের ভিসা পুনরায় চালু করেছে, এটা নিয়ে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার এবং একটা শ্রেণী এমন ভাবে গ্লোরিফাই করা শুরু করেছে, ভারত এখন পুনরায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের এই কথাটাকে আপনি কিভাবে দেখেন যে ভারত পুনরায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে? এটাকে আপনি কিভাবে একজন সচেতন নাগরিক হিসাবে এই মন্তব্যটাকে আপনি কিভাবে গ্রহণ করেন? না, it is very much expected of them because they survive on their area. তাদের পালিত তো রাষ্ট্র দ্বারা পালিত এই মিডিয়া বাংলাদেশে কাজ করছেন, অবশ্যই তাদের পক্ষে লিখতে হবে। এটা অবাক। আপনি কি মনে করেন এটা তাদের ইচ্ছার বিরুদ্ধে লেখাচ্ছে, না তাদের মনেই ডিক্টেট করছে যে এটার উপরে এখন তোমাদেরকে মার্কেটিং করতে হবে? হ্যাঁ, এটা তাদের এটা ডাইরেক্টেড তো, ডাইরেক্টেড। আমি অবাক হয়ে যাই, প্রথম আলোর মতো পত্রিকা, ডেইলি স্টার, এমনকি ইত্তেফাক, তারা এখন বলছে ভারত 71 সালের মতো আবার পাশে এসে দাঁড়িয়েছে। হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন? 71 সালে ভারত আমারে বলেন আপনি, জনগণের কি কোনো চাহিদা ছিল, কোনো দাবি ছিল? সোশ্যাল মিডিয়াতে এত কথাবার্তা হয়, এত আলাপ সালাপ হয়, এত ফেসবুকে এত লেখালেখি হয়, কোথাও কি কেউ দাবি করছে যে আমাদের ভারতের ভিসা খুলে দেওয়া উচিত বা এটা করা উচিত, ওইটা করা উচিত? এটা দেশের বিশাল একটা অংশ, আমি লক্ষ বা কোটি এ ধরনের উদাহরণ দিতে চাই না, আমাদের মানসিকতার ভিতরে এটা আছে, আমার শরীরটা চেক করানোর জন্য একটু গোয়া যাওয়া দরকার, একটু আরো কোথায় জানি আরো কিছু কিছু জায়গার নাম বলে যে আমার ওই জায়গায় যাওয়া দরকার, মানে ওইখানে আমার সন্তানদের লেখাপড়ার জন্য পাঠানো উচিত। এই যে সাধারণ মানুষগুলো যারা এই কথাগুলো বলে, আপনি কি মনে করেন এটা তাদের অজ্ঞতা, অদূরদর্শিতা, নাকি তারা ভারতের বর্তমান অবস্থান এবং ভারতের মানসিকতা বাংলাদেশের ব্যাপারে এটা তারা জানে না? এটা আপনার কি মনে হয়, তারা এই মানসিকতাটা কেন দেখায়? না, এটা হচ্ছে যে দুর্নীতি, একটা দেশ যত বেশি দুর্নীতিগ্রস্ত হবে, মানুষের হাতে যত আনআর্নড মানি থাকবে। আমি যদি কষ্টার্জিত অর্থ হলে কিন্তু মানুষ ব্যয় করার সময় এটা নিয়ে চিন্তা করে। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা নিয়ে বা ঘরে বসে যদি রাতের যত রাত বাড়বে আমার ইনকাম হবে,
এই কার্যক্রমের মাধ্যমে যে আয়টা হয় সেটা ব্যয় করার রাস্তা মানুষ খুঁজে, এবং সেটা খুঁজতে যেয়েই বলে যে আমার গা ব্যথা করতে, একটু গা ম্যাজম্যাজ করতেছে, একটু যে দেখাইতে হবে। কিন্তু এই অভ্যাস থেকে কিন্তু বাংলাদেশে মানুষ বেরিয়ে এসেছিল গত 2 বছর, কিন্তু এখন আবার ওইটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আর কিছু না। আমার মনে হয় না যে আগের মতো রেসপন্স পাবে। সরকারি দল যদি আবার ব্যাপকভাবে দুর্নীতির মধ্যে ডুবে যায়, তখন আবার এটা চালু হবে বেশি, তখন তারা ওই ব্যয়ের জায়গা খুঁজবে। এই মুহূর্তে আমার মনে হয় না যে কারো কাছে ওইরকম আলগা টাকা আছে, বা টাকা থাকলেও তারা শো করার ব্যাপারে যথেষ্ট সতর্ক। মানুষ যখন বিদেশে চিকিৎসার জন্য যায় বা লেখাপড়া করার জন্য যায়, 4-5টা সাবজেক্ট তারা খুব ভালোভাবে দেখে। একটা হচ্ছে তাদের পার্সোনাল সেফটি। তাদের পার্সোনাল সেফটিটা আগে, যে আমি এমন একটা দেশে যাব সেখানকার ক্রাইমস রেট কত, সেখানে কোনো ধর্মীয় সহিংসতা আছে কিনা, সেখানে প্রফেশনালিজম এবং তাদের আচার আচরণ এটা কেমন, এবং সর্বশেষ ওই দেশটা আমাদের দেশের প্রতি এবং আমাদের কালচারের প্রতি কতটা সহনশীল, এটা আমরা চেক করব। আমি যে 4টা ইনস্ট্রুমেন্টের কথা বললাম, এর কোনোটাই বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়া ফেভারেবল কিনা? না, একটাও না। আপনি ভারতে গিয়ে যদি লাঞ্ছিত হন, পুলিশ স্টেশনে আপনার কেস নিবে না। কারণ কেন নিবে না? ওখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু, এবং আপনি মুসলমান, আপনার দাড়ি ধরে 2টা জুতার বাড়ি দিয়ে দিবে, আপনার এই কেস কে নিবে? একটা বাচ্চারা লেখাপড়া করাইতে দিবেন? অবশ্যই একটা জিনিস করলে আবার ঠিক হয়ে যাইতে পারে। কোন মুসলমানের সন্তান ভারতে গিয়ে যদি হিন্দু হইয়া যায়, বাংলাদেশের ইয়াং মেয়েদের ভিতরে ইদানিং একটা প্রবণতা দেখি, তারা হিন্দু বয়ফ্রেন্ডের সাথে বাইরে যাওয়া এবং তাদের সাথে মন্দিরে গিয়ে কপালে তিলক পরা, কেন জানি এটা তারা আর মাইন্ড করে না। আপনি কি বিষয়টা লক্ষ্য করছেন? ইদানিং অনেক মুসলমান মেয়েরা এই কাজটা করে। এটা তো ব্যাপক ছিল 24 আগস্টের আগে, একটা ব্যাপক আকার ধারণ করছিল। এটার থেকে মোটামুটি একটা চেঞ্জ আসছে আমি বলবো। প্লাস 2টা পরপর ইনসিডেন্ট বাংলাদেশিদেরকে এইভাবে ব্যাপক হারে বিশেষ করে ভারতে যাওয়ার টেন্ডেন্সি থেকে বের করে আনছে। একটা হচ্ছে আপনার করোনা, এবং তারপরে এই অগস্টের এই পরিস্থিতি। এখন মোটামুটি মানুষ কিন্তু এই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং অনেকেই আসছে। সুতরাং ওই লুজ মুভমেন্ট গুলো হবে না, বা এরকম ট্যুরিজমের জন্য আরো নতুন অনেক জায়গা খুলে গেছে যেটা মানুষ আগে জানতো না। সেই সমস্ত জায়গায় মানুষ যাওয়ার অভ্যাস করছে, এবং যারা রিলেটিভলি বা অবভিয়াসলি সেফ ফিল করবে সেই সমস্ত দেশেই যাবে, এবং সেটা সেই ডেস্টিনেশন হিসেবে কোন অবস্থাতে ভারত না বাংলাদেশিদের জন্য। আরো একটা কথা আপনাকে যদি আমি জানতে চাই, ভারতে নারীরা কতটা সেফ? পৃথিবীর সর্বোচ্চ ধর্ষণের দেশ হলো ভারত। পৃথিবীর সর্বোচ্চ ধর্ষণের মামলার বিচার হয় না যেই দেশ, ওইটাও ভারত। সর্বোচ্চ ধর্ষণের বিচারের পরে অপরাধী গ্রেফতার হয় না, ওই দেশও ভারত। সে দেশে বাংলাদেশের নারীদের, একটা মুসলমান নারীদের ভারতে ভ্রমণ করা, ভিজিট ভিসায় হোক, স্টুডেন্ট ভিসায় হোক, অথবা চিকিৎসা ভিসায় হোক, কতটা নিরাপদ আপনার কাছে? না, ধর্ষণ কথার প্রথম কথা হচ্ছে যে তারা ধর্ষণকে ধর্ষণ মনে করে কিনা, পুরুষত্বের প্রমাণ হিসেবে মনে করে যে এটা একটা বিরাট একটা পুরুষ মানুষ তার ক্ষমতা দেখাইছে। এই কারণেই তো এটার কোনো বিচার নাই, মানে এটাকে আরো প্রাউড ফিল করে। তো সেটা যে এই বিষয়টা তো তারা অবশ্যই তা বিবেচনায় নিতে হবে, যে যেখানে একটা এত বড় একটা অফেন্সটাকে অফেন্সই ধরা হয় না, আমি সেখানে আমাদের মহিলা বা যে কোনো সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা ওখানে যেতে রাজি হবে কিনা, এটা খেয়াল রাখতে হবে। আর কিছু আমার এই মন্তব্যটা প্রেজুডিশিয়াল কিনা আমি জানি না, আমি যদি ভুল হই না, আমাকে আপনি একটু কারেক্ট করে দিবেন। বাংলাদেশে হিন্দু মেয়েরা বা মহিলারা দরকার হইলে নাটক করবে ধর্ষণের, তারপরে ঘরের সামনে টুকটুকি বাজাইয়া প্রেস কনফারেন্স ডাকবে যে আমারে ধর্ষণ করছে।
অথচ এই হিন্দু মেয়েরা ভারতে গেলে প্রথম 3 মাসে 4-5 বার ধর্ষণের শিকার হয়, কিন্তু ভারতে গিয়ে এই কথাটা বলে না। এর কারণ কি? বলে না ওইখানে যেহেতু না, এটা এটা এখানে করে তো একটা তারা এটা অ্যাডভান্টেজ নিতে পারে, ওখানে কেউ পাত্তা দিবে না, ওই জন্য করে না। ওই খবর নিয়ে যদি থানায় যায়, ওই থানার পুলিশ তো সবাই চান্স নিবে তার উপরে, মানে সে বলবে আমি 3 বারের কথা বলছি যে এখানে আমরা মানে আপনার ভিডিওটা আটকে গেছিল, আবার গেছিল। আমি বলতেছি যে কেউ যদি মানে একটা অভিযোগ নিয়ে যায় যে আমাকে 3 জনে রেপ করছে, থানায় যাওয়ার পরে ওইখানে যদি 5 জন থাকে তো ওই 5 জন আবার তাকে ধর্ষণ করবে, 6-7 হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই জন্যই তারা যায় না। বাংলাদেশে তো অ্যাটলিস্ট থানায় গেলে একটা হিসাব হয়, বাংলাদেশের মিডিয়াতেও এটা নিয়ে যথেষ্ট হইচই হয়। তো সুতরাং এই দুই দেশের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এখনো পর্যন্ত। আমাদের বাংলাদেশে হিন্দু মেয়েরা ধর্ষিতা না হইয়া ধর্ষণের নাটক করে, আর ভারতে গিয়া 10 বার ধর্ষণ হইলো ওইটা কারো কাছে রিপোর্ট করে না। তো বিষয়টা এরকম। ওকে, তো এখন আমি এই বিষয়টাকে একটু কনক্লুড এভাবে করতে চাই, আমি অন্য একটা সাবজেক্টে যাব। আমরা এমন একটা দেশের ভিসা নিয়ে আলোচনা করছি, হোস্ট কান্ট্রি, মুসলমানদের দেখলে তাদের দাড়ি কামাবে, তাদেরকে চটচট দেবে, হিজাব দেখলে টেনে খুলে ফেলবে, এবং তারা বলে যে রাস্তাঘাটে জোর করে তোমাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাবো। ভারতের এই ভিসার কনক্লুশন হলো এই, এটা চিকিৎসা ভিসা হোক, ভ্রমণ ভিসা হোক, এডুকেশন ভিসা হোক, যে কোনো ভিসায় ভারতে ভ্রমণ অত্যন্ত ডেঞ্জারাস। এরপরে যদি কারো ধর্ষণ হওয়ার অনেক শখ থাকে, যে আমি ধর্ষিতা হইতে চাই বাজার করতে গিয়ে, দেন ভারত একমাত্র আদর্শ কান্ট্রি। এই সাবজেক্টের উপরে আপনি যদি কনক্লুড করেন। আমাকে রিস্ক নিয়ে যেই যাবে তাকে ওই রিস্ক নিয়ে যেতে হবে, এটাকে নরমাল ভেবেই কনসিডারেশনে নিয়েই তাকে যেতে হবে। শখের জন্য যাবে বলে আমার মনে হয় না কেউ। শখের বেড়ানোর বাংলাদেশের জন্য অনেক আছে। নাসির ভাই, 2-3 দিন বা 2-3 সপ্তাহ আগে বাংলাদেশের এক মহিলা একটা মন্তব্য করেছে, আমি মন্তব্যটা শোনাচ্ছি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার হরিমত হরিদাস পালকে আমরা গণনা করি না। আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই, আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আপনি এই মন্তব্যটাকে কিভাবে দেখেন? এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে অনেক মন্তব্য হয়েছে। সব থেকে যেটা লক্ষণীয় মন্তব্য, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে করেছেন, স্লিপ অফ টাং। আপনি কি এটাকে স্লিপ অফ টাং জাস্ট, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী নামক যে বধির এই কথাটা বলেছে, এটা স্লিপ অফ টাং, নাকি আপনি মনে করেন ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য দেখিয়ে দেশদ্রোহিতা? না না, বাট স্লিপ অফ টাং কথাটা তো সেই বলবে যে এটা উক্তিটা করেছে। এটা কি একটা রাষ্ট্রীয় দায়িত্ববান কারোর মুখ দিয়ে এটা বলার কথা? যেহেতু যে বলেছে সে কখনো বলে নাই যে স্লিপ অফ টাং, এটা ভুলে বলে ফেলছি বা আমি এটা বলতে চাইনি। বিষয়টা হচ্ছে যে যেখানে এই কথা, একই কথা কি ভারতে যে ভারতের একটা মুসলমান কি বলতে পারবে ভারতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে? আমার প্রশ্ন। ওখানে তো একটা হিউজ সংখ্যক, আমাদের যদি 8-9% হিন্দু হয়, ভারতে মুসলমানের সংখ্যা তো আরো অনেক বেশি, 25 কোটি টোটাল, 10%-এর উপরে। ভারতের কোন মুসলমান এ ধরনের কোন মন্তব্য বলার মতো দুঃসাহস দেখাবে না, কারণ এ কথা বলার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে তাকে খুন করে ফেলা হবে। অ্যাটলিস্ট সে তো এখনো বহাল তবিয়তে আছে, তার শুকরিয়া, মানে তার খুশি হওয়া উচিত যে বাংলাদেশে এই ধরনের কথা বলে সে ভাগ পেয়ে যাবে। আপনার কি মনে হয় সংখ্যালঘুদের প্রতি সহনশীল, অনেক বেশি সহনশীল? সেটা এটাই প্রমাণ যে তাকে কেউ কোন রকম অবৈধ রকম চাপ কোন সৃষ্টি করে নাই, যেটা সে তার বক্তব্যের জন্য অনেক মানে
সিলি রিজনে মানুষকে দেশদ্রোহী বলে জেলে আটকানো হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এগুলো তো প্রকাশ্য দেশদ্রোহিতা। এটার যদি বিচার না হয় তাহলে কেন আপনি এই মানে ছোটখাটো অপরাধীদেরকে কেন আপনি জেলে নেবেন? আমি এটা নিয়ে বহুদিন ধরে মানে আন্দোলন করতেছি। আমাদের জেলখানা থাকার প্রয়োজন নাই। এই পকেটমার আর ছিনতাইকারীদের জন্য, যারা পেটের দায়ে অপরাধ করে, তাদের জন্য দরকার নাই। যারা হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করতেছে তাদের জন্য দরকার হলে ভিআইপি জেল বানাবো। প্রকৃত অপরাধী দেশদ্রোহী তারা, তাদেরকে আমার কাস্টডিতে নিয়ে দেশকে রক্ষা করতে হবে। নাসির ভাই, যারা দেশকে প্রদেশ বানাতে চাচ্ছে। আমি একটা কথা, সাবজেক্ট অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও আপনাকে আমি বলি, আমি বাংলাদেশের ইকোনমি এবং করাপশন নিয়ে একটা স্টাডি করছি, এবং রিসার্চের এক পর্যায়ে আমি দেখলাম যে বাংলাদেশে যদি বেছে বেছে করাপশনের এগেনস্টে সত্যিকার অর্থে ইনভেস্টিগেট হয় এবং তাদেরকে যদি রিকভার করে, তাইলে এই রিকভারির পয়সা দিয়ে বাংলাদেশের 3 বছরের বাজেট আর কারো কাছ থেকে যেতে হয় না, এদের কাছ থেকে আদায় হয়। আপনি শুনলে কিন্তু অবাক হবেন। ফর এক্সাম্পল, বাংলাদেশের কোন সরকার যদি শাহ আলমের মতো লোককে, নুরুল হক বাবুলের মতো লোককে, সালমান রহমানের মতো লোককে, হামিম গ্রুপের মতো লোকজনদেরকে, মির্জা আব্বাসের মতো লোকজনদেরকে, এদেরকে ধরে তাদের সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত করে, আপনার কি মনে হয় না যে বাংলাদেশের 1 বছরের বাজেট রিকভার করবে তাদের কাছ থেকে? আপনার কমন সেন্স কি বলে? অবশ্যই 3-4 জন ব্যবসায়ী থেকে তো, যদি তাদের থেকে মানে বড় বড় দেশে কি করা হয়, উন্নত দেশে কিন্তু বড় লোকদের থেকে ট্যাক্স নেওয়া হয়। আর আমাদের দেশে ট্যাক্স, এই ভ্যাটটা তো গরিব লোক দেয়। আমাদের যারা আপার ক্লাস, তাদের কাপড় চোপড়, খাবার দাবার সব তো তারা বিদেশ থেকে করে। তারা কয়টা কাপড় দেশে বানায়? কিন্তু একটা লুঙ্গি যে কিনবে সেও তো একটা ভ্যাট দিচ্ছে, যে গামছা কিনবে সেও ভ্যাট দিচ্ছে, যে বিড়ি কিনতেছে সেও ভ্যাট দিচ্ছে। কিন্তু আমি বিদেশ থেকে আসার সময় 10 কার্টুন সিগারেট আনতেছি, যেটা আমি দেশে বসে খাচ্ছি, সেটার জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে না। এই জিনিসটা বুঝতে হবে। এই এই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা মানে ছোট অভিজ্ঞতা বলতে পারি। 7 সালে যখন কোর্টে আমরা কাজ করি, আমরা বের করলাম যে এরকম একটা ইনসিডেন্ট, বলতেছি অনেক গল্প আছে। একটা ইনসিডেন্টে একটা বড় একটা এন্টারপ্রাইজ, মানে একই জাহাজে আপনি খাতুনগঞ্জের ছোট ব্যবসায়ী, আপনি 1 কন্টেনার বা 2 কন্টেনার চিনি আনছেন ব্রাজিল থেকে, 40 টন 100 টন নিয়ে আসছেন, আপনার থেকে ট্যাক্স নিচ্ছে কাস্টমস 7%। আর আমি একই জাহাজে আমি 5000 টন চিনি এনেছি ব্রাজিল থেকে, আমি একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে 3% ট্যাক্স দিয়ে একটা মামলা ঠুকে দিচ্ছি কাস্টমসের বিরুদ্ধে যে এটা ট্যাক্স 3%, আমার থেকে 7% দাবি করতেছে। ওই 4%-এর এখন 10,000 টন চিনির 7%-এর জায়গায় যদি আমি 3% দেই, এটা ইটস এ হিউজ অ্যামাউন্ট, যেটা সরকারের প্রাপ্য, কিন্তু আমি দিলাম না। কিন্তু আপনি ওই 2 কন্টেনার আনার সময় কিন্তু 7%-ই দিয়েছেন। এরকম আমি একটা কোম্পানির থেকে, একটা এন্টারপ্রাইজের 300 কোটি টাকার উপরে তারা সরকারের ব্যাংক গ্যারান্টি দীর্ঘদিন ধরে, 3-4 বছর 5 বছর ধরে তারা দেয় না। 5 বছর আগে একই জাহাজে উদাহরণ আছে 7% দিয়েছে, আবার ওই জাহাজের বড় ব্যবসায়ী যে সে দেয় নাই। আমরা এই হাইকোর্টে প্রথম এই 300 কোটি টাকার 50 কোটি টাকার একটা কেস নিয়ে গেলাম। একদিনের সাথে সাথে রায় হয়ে গেল যে ব্যাংক গ্যারান্টি ক্যাশ হবে। একদিনে প্রায় 50 কোটি টাকা, আমি কোনো এক্সাক্ট নাম্বারটা আমি বলতেছি না, অ্যাবাউট 50 crore টাকা সাথে সাথে ব্যাংক সরকারি খাতে জমা হয়ে গেল। আরো 7-8 দিন 10 দিন পরে আমরা 100 কোটি, মানে টোটাল তো প্রায় 350 কোটি টাকা সরকার পাবে। এই যখন আমি 100 কোটি টাকার আবার ফাইলগুলো নিয়ে হাইকোর্টে গেলাম, ওখানে যে দেখি ওই যে অ্যাটর্নি যেটা ডিল করতো কাস্টমস, তার কাছে যখন কাস্টমস এবং আমার অফিসার গেছে, তখন বলতেছে আমি তো কাস্টমস দেখি না। কিন্তু 7 দিন আগে কিন্তু সে কাস্টমস ডিল করছে ওই কেসটা। ওই যে সিনোনামাস কেস বলে, সেম কোর্টে যদি একই কেস যায়, আমি বলবো যে মাননীয় আদালত ওই 1 তারিখে
এই রায় দিয়েছিলেন 50 কোটি, এই একই মামলা, একই বিষয়, একই ইস্যু, এই যে 100 কোটি টাকা, তখন কিন্তু আর সিনোনামাসকে সাথে সাথে রায় হয়ে যাবে, আমার 100 কোটি টাকা সরকারি খাতে জমা হয়ে যাবে। তো প্রথম দেখলো যে অ্যাটর্নি চেঞ্জ হয়ে গেছে, এরপরে যখন কোর্টে গেল তখন সাপোজ 8 নাম্বার কোর্ট ছিল যেটা কাস্টমস ডিল করতো, 8 নাম্বার কোর্টে গেছে, বলছে যে না আমরা এখন থেকে আর কাস্টমস ডিল করি, মানে কোর্ট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি যদি বিচারপতি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আবার নতুন কোর্টে যে নতুন ভাবে বিচার হবে, এবং যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল যে ডিল করতেছিল কাস্টমস, সে বলে আমি কাস্টমস এর কিছু বুঝি না, আমার তো এটা হয়ে গেছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি এরপরে আর কিন্তু পরবর্তীতে আর কোনো ইস্যু নিয়ে যাই নাই, ওইখান থেকে আমি উইথড্র করছি। মজার ব্যাপার হচ্ছে যে এই এন্টারপ্রাইজের পক্ষে যে কেস লড়ছে সে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ল অফিস, মানে সরকার যার থেকে ট্যাক্স দাবি করছে তার সেই অপরাধীর পক্ষে লড়তেছে উনি যে ফার্ম থেকে ইস্তফা দিয়ে আসছেন, এবং অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে আবার ওই ফার্মেরই তো প্রধান হবেন, ওনার জুনিয়ররা ওই কেস লড়তেছে তার পক্ষে। এই যদি একটা দেশের অবস্থা, এটা কিন্তু এরকম আমি আপনাকে আরব্য উপন্যাসের মতো হাজার রাত গল্প বলতে পারবো। আপনার কি মনে হয় না বর্তমানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এই আইনমন্ত্রী, আমি তার কথা বলছি, আইনমন্ত্রী, এখন এই মন্ত্রী অ্যাটর্নি জেনারেল থাকাকালীন যে ধরনের কথাবার্তা বলছে, এখন আর ওই ধরনের কথাবার্তা কিন্তু সে বলে না, এখন তাদের ফেভারে কথা বলে। যেমন উনি বলছিলেন যে হাসিনা শাসনামলে হাসিনা হসপিটালে গিয়ে আহত যে ছাত্ররা হসপিটালে ছিল সেখানে হাসিনা গিয়ে তাদেরকে বলছে এদেরকে পিটাও, এদেরকে যাতে চিকিৎসা দেওয়া না হয়। আর এখন আইনমন্ত্রী হিসাবে বলে আইনের বাধ্যবাধকতা আছে, অনেক জায়গায় আমরা চাইলেও হাত দিতে পারি না। হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন? এই আসাদুজ্জামান, এটা ওই চেয়ারের দোষ বলতে হবে। চেয়ারের দোষটা কি আসলে আসিফ নজরুল একসময় 26 লক্ষ ভারতীয় দেখছে, কিন্তু আইনমন্ত্রী হওয়ার সাথে সাথে সে আর 26 লক্ষ ভারতীয় দেখে নাই। এবং ওই চেয়ারের দোষ মানে যেখানে যেই যাবে সেই আর কি। ওকে, এবার আপনাকে ইউনিফর্মের এক পশুকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো, আমি এটার উপরে আপনার মন্তব্য চাইবো। কাঠগড়া থেকে আসামি জিয়াউল হাসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন। আজকে আসামি এই সমস্ত সাক্ষী সময় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন তারই রানার, তিনি যখন এই সাক্ষীর সাক্ষ্য দিচ্ছিলেন তখন কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন। জিয়াউল হাসান সম্পর্কে কোনো কথা বলা এমনি আর কি বলবো, এর যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 10 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের মৃত্যুদণ্ড হলেও এই বিচার কার্যকর হবে, অথবা আদৌ এর কোনো বিচার হবে কিনা? মানে ওসি প্রদীপরে দেখি না আমরা, ওসি প্রদীপ তো এখন পর্যন্ত তো বিচার হয় না। সালাউদ্দিন এবং আমির খচ্চর ভারতের অমিত শাহকে প্রমিস করছে প্রদীপের কোনো ফাঁসি হইতে দিবে না। তো ওরকম প্রদীপ মানে প্রমিস আরো কতগুলো হয়েছে আমরা জানি নাকি? জিয়াউল হাসান হাসতেছে কিসের প্রেক্ষিতে? তার ভিতরে একটা কমফোর্ট জোন আছে। আপনি অবাক হয় না যদি দিনেশ ত্রিবেদী অলরেডি তার সাথে লোকজন দিয়ে দেখা করাইয়া থাকে। জিয়াউল হাসানের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় না সে মোটেও ভীত। সেটাই তো সেখানে সে মানুষ না মানুষ এটা নিয়ে আর কথা বলার অপেক্ষা রাখে না।
যেভাবে তারা চালায় নিতেছে। আমি একটা কথা বলছিলাম, ভারতীয় এক মহিলা বলছিল প্রদেশ চায় বাংলাদেশে, চৈতালি। আমি এক হিন্দু ভদ্রলোকের একটা ভিডিও দেখলাম, তার কথায়। আমি এই ভিডিওটা দিয়ে আলাপ আলোচনা পরে আজকে শো আমরা শেষ করবো। আমিও তো হিন্দু, আমি এদেশে কোনো ভিন্ন প্রদেশ চাই না। আমরা দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে আছি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আমরা প্রতিবাদ করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু ঘটনার বিষয়ে প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অবহিত করছি, তারা আমাকে সুন্দরভাবে তাদের সমাধান করে সে মেসেজগুলি আমাকে দিয়েছে। আপনারা যদি প্রমাণ চান আপনারা দেখতে পারেন। এ ধরনের হিন্দুর সংখ্যা বাংলাদেশে আসলে কত পার্সেন্ট আছে? বাট তারা খুব একটা ওপেন না। এরা কি গোবিন্দচন্দ্র কি জন্য গোবিন্দচন্দ্র প্রামাণিক এবং রানা দাস গুপ্ত, এবং আমি তো মনে করি, আপনার কি মনে হয় না সাবজেক্ট হাস্যকর, কি মনে হয় না হাসান ইমাম, শাহরিয়ার কবিররা ওদের চেয়ে বড় হিন্দু? অবশ্যই এরকম আরো অনেক আছে। মানে আমার কেন যেন মনে হয় তসলিমা নাসরিন, শাহরিয়ার কবির। মৃত্যুর পরে আমরা দেখলাম না, রবীন্দ্রসঙ্গীতকে করা হলো, খবর দেওয়া হলো। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, আর তো বেশি প্রমাণ করার দরকার নেই। তো এরা বড় হিন্দু, অথচ এদেরকে আমরা মুসলমান নামের জন্য আমরা বলি এদের জন্য দোয়া দূর করো, এই করো, সেই করো, হোয়াটএভার। নাসির ভাই, আজকের আমার আর আপনার আলোচনার একটা বিশেষণ হলো এই, আমরা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে আলোচনার মধ্যে আমরা যাই না, স্ট্রেট টু দ্য পয়েন্ট এন্ড স্ট্রেট অ্যান্সার আমাদের আলোচনা, এবং যথেষ্ট ছিল। এবং আমি জানি না, আপনাকে আমি প্রমিস করেছিলাম যে আমরা 12টায় শো করব, আমি সময়টা মেনটেন করতে পারছি কিনা। নাসির ভাই, ইনশাল্লাহ ইন দ্য ফিউচার আমি আমার সময়ানুবর্তিতা এবং এটা নিয়ে আমি খেয়াল রাখবো। ইনশাল্লাহ আপনাকে নিয়ে ভবিষ্যতে আমার আবার কথা হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে বলবো আজকে পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন আপনার মতো করে। আমি শুধু যে বিষয়টা আমাকে চিন্তিত করছে, যে এই ভিসার সাথে যে পুরনো ষড়যন্ত্রগুলো আস্তে আস্তে আবার ফেরত আসে কিনা, এই ব্যাপারে আমি মনে করি জনগণ সতর্ক আছে, সরকারকেও সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলি আর সশস্ত্র বাহিনী বলি, বিভিন্ন তাদের যে পুরনো সঙ্গী সাথীরা রয়ে গেছে, তারা কোনোভাবে যাতে অ্যাক্টিভ না হইতে পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে আমাদেরকে। এটা যদি না হয় আমরা আবার ঘুরপাক খেতে খেতে আগের অবস্থায় চলে যেতে পারি। আমি মনে করি জনগণ সতর্ক আছে, এই আগের পরিস্থিতিতে আমরা যাব না, এবং যে এই ধরনের প্রলোভনের শিকারও বাংলাদেশে জনগণ আর হবে না। ভিসা খুলে দিক, আমরা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো দেশে যাব, আমাদের ওখানে যেতে হবে এমন কোনো কথা নেই। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, অনেক মেহেরবানি, এবং ইটস এ ব্লেসিং ফর মি অ্যান্ড ফর দ্য অডিয়েন্স দ্যাট তার মতো একজন দেশপ্রেমিককে আমাদের সাথে আমরা পেয়েছি। ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে পুনরায় আমরা আলোচনা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।